প্রিয় বন্ধুরা, আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের খুব সুন্দর প্রেমের করুণ পরিণতির এক কাহিনী শুনব। গল্পটির নাম অথেলো। অনেকদিন আগে ভেনিস শহরে এক ধনী সেনেটর ছিলেন। তার নাম ছিল ব্রাবেনশিও। ডেসডেমোনা নামে তার এক সুন্দরী, গুণী ও ভদ্র মেয়ে ছিল। ডেসডেমোনার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক অভিজাত যুবক তাকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু ডেসডেমোনা কখনো চেহারা বা গায়ের রং দেখে মানুষ বিচার করত না। সে বরং পছন্দ করলো অথেলো নামে এক মূর যুবককে। অথেলো কালো চামড়ার একজন মানুষ ছিলেন, কিন্তু অথেলো খুব সৎ, নিরীহ এবং এক বীর সৈনিক ছিলেন, যার বীরত্বের জন্য ডেসডেমোনার বাবাও তাকে খুব পছন্দ করত। তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে বীরত্বের জন্য তাকে সেনানায়ক বানানো হয়েছিল। অথেলো সারাটা জীবন ছিল প্রচুর অভিযান আর সুন্দর সুন্দর অভিজ্ঞতার ভান্ডার দিয়ে ভর্তি। সেই গল্পের ভান্ডার থেকে এক এক করে যখন গল্পের ঝুড়ি ডেসডেমোনার সামনে বের করত, ডেসডেমোনা মন্ত্রমুগ্ধ হয়ে সেই তার গল্পগুলো শুনত। কিভাবে সে বন্দী হয়েছিল, কিভাবে তাকে দাস বানিয়ে বিক্রি করা হয়েছিল, কিভাবে সে সেখান থেকে পালিয়ে এলো। ডেসডেমোনার এত ভালো লাগতো যে সে মন্ত্রমুগ্ধের মতো। একদিন অথেলোকে বলল, যদি সে তার বন্ধুকে তার এই গল্প বলার কৌশল শিখিয়ে দেয়, তাহলে সেই বন্ধুকে বিয়ে করতেও ডেসডেমোনা প্রস্তুত। অথেলো ডেসডেমোনার এই ভালোবাসার ভাষা বুঝতে পারল এবং খুব শীঘ্রই ডেসডেমোনার ভালোবাসা এবং বিয়ের সম্মতি দুটোই জয় করল। বাবা ব্রাবেনশিওর কাছে যখন এই সাদা চামড়ার ডেসডেমোনা আর কালো চামড়ার অথেলোর বিয়ের কথা পৌঁছল, তিনি অথেলোর বিরুদ্ধে এতটাই ক্ষেপে উঠলেন যে তিনি অথেলোর বিরুদ্ধে অভিযোগ আনলেন যে তার মেয়েকে কালো জাদুতে বশ করে তার মেয়ের মন জয় করেছে। বিচার সভা ডাকা হলো। বিচার সভায় অথেলো তার ভালোবাসার কথা জানালেন। এরপর যখন ডেসডেমোনাকে বিচার সভায় ডাকা হলো, সেও বলল যে সে নিজের ইচ্ছে অথেলোকে বিয়ে করছে। বাবা ব্রাবেনশিওর আর কিচ্ছু করার ছিল না, কিন্তু তিনি যার পর নাই ক্রুদ্ধ হলেন। তিনি অথেলোকে সাবধান করে দিয়ে বললেন, ডেসডেমোনা যেরকম তার বাবাকে ঠকিয়েছে, তেমনি একদিন অথেলোকেও ঠকাবে। ইতিমধ্যে খবর আসে তুরস্ক সাইপ্রাস দখল করার জন্য এগিয়ে আসছে এবং সেখানে অথেলোর মতো বীর সেনানায়কের খুব প্রয়োজন। অথেলোকে সেখানে যেতেই হবে। অথেলো যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিলেও ডেসডেমোনাও তার সঙ্গে যেতে চাইল, কারণ সে এক মুহূর্ত আর তার পিতার সাথে এখানে থাকতে চায় না। কিন্তু সাইপ্রাসে পৌঁছানো মাত্রই খবর এলো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে তুরস্কের নৌসেনা ছত্রভঙ্গ হয়েছে। সুতরাং সাইপ্রাস আপাতত বিপদমুক্ত, যুদ্ধের কোনো সম্ভাবনাই আর সেখানে নেই। কিন্তু কেই বা জানতো অথেলো আর ডেসডেমোনার জীবনে মারাত্মক এক যুদ্ধ আরম্ভ হতে চলেছে। সে যুদ্ধ অবিশ্বাসের যুদ্ধ। অথেলোর এক খুব বিশ্বস্ত বন্ধু ছিল। সেই বন্ধুর নাম ছিল ক্যাসিও। সে এমনই সুদর্শন এবং বাকপটু ছিল যে কোনো মহিলাই তার দিকে সহজেই আকৃষ্ট হয়ে যেত। তোর মনে বন্ধুর প্রতি সে অবিশ্বাস ছিল না। যখন ডেসডেমোনার সাথে তার প্রেম পর্ব চলছিল, সে সময় থেকেই ক্যাসিও তাকে সাহায্য করত। ডেসডেমোনা বীর, নির্ভীক, ভালো মনের মানুষ অথেলোকে খুবই পছন্দ করত, কিন্তু ক্যাসিওর স্থান ছিল ঠিক অথেলোর পরেই। অথেলো এরকম বিশ্বস্ত এক বন্ধুকে লেফটেন্যান্ট পদে বসায়, কিন্তু তার এই কাজ প্রবীণ ইয়াগো কোনো মতেই মেনে নিতে পারছিলেন না, কারণ তিনি নিজেকে ক্যাসিওর থেকে অনেক যোগ্য মনে করতেন। তাই ধূর্ত ইয়াগো একসাথে অথেলো, ক্যাসিও আর ডেসডেমোনার জীবনে ভয়াবহ এক বিপর্যয় আনার পরিকল্পনা করতে লাগলো। ইয়াগো ভাবলো, যদি অথেলোকে ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত করতে পারা যায়, তাহলে তার কাজ খুব সহজেই হয়ে যাবে। সাইপ্রাসে যেহেতু সে সময় যুদ্ধ ছিল না, তাই সৈন্যরা আনন্দ ফুর্তি করে, আমোদ প্রমোদ করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সৈন্যরা যাতে বেশি মদ্যপান না করে এবং এর জন্য বিপদে না পড়ে, তার দায়িত্ব অথেলো দিয়েছিলেন ক্যাসিওর উপরে। ইয়াগো পরিকল্পনা করেই ক্যাসিওকে বেশি মদ্যপান করালো এবং চাতুরি করে ক্যাসিওর কাছ থেকে এমন কথাও বের করে নিল যে ডেসডেমোনার মতো আর নিখুঁত নারী হয় না। এরপর সামান্য এক কোলাহল থেকেই ইয়াগো ঘন্টা বাজিয়ে দিল, যে ঘন্টা বাজানোর অর্থ ছিল
মারাত্মক বিপদ ঘনিয়ে এসেছে। অথেলো তার প্রাসাদ থেকে বেরিয়ে এসে যখন সবকিছু দেখল, তখন তার বন্ধুর প্রতি এতটাই বিরক্ত হয়ে গেল যে সে তার বন্ধুকে তার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য পথ থেকে সরিয়ে দিল। এভাবেই ইয়াগোর প্রথম পরিকল্পনা সফল হলো। এই ঘটনার পর থেকেই ক্যাসিও বেশ অনুতপ্ত, কিন্তু তার ভুল হলো বন্ধু বেঁচে থাকা ইয়াগোর উপরে ভরসা করা, যে ইয়াগো তাকে এবং অথেলোকে ধ্বংস করতে বদ্ধপরিকর ছিল। মুখে আশ্বাস দিচ্ছিল, কিন্তু মনে ছিল গভীর ষড়যন্ত্র। সে ক্যাসিওকে ডেসডিমোনার মারফত তার বন্ধুর কাছে ক্ষমা চাইতে বলল। ডেসডিমোনা যখন অথেলোকে ক্যাসিওর হয়ে আবেদন করতে লাগলো, অথেলো কোনোভাবেই তাকে তার পদ ফিরিয়ে দিতে চাইছিল না। অনেক অনুনয় বিনয়ের পরে অথেলো শেষ পর্যন্ত রাজি হলো। একদিন ডেসডেমোনার কাছে এসে ক্যাসিও আবার আবেদন করতে লাগলো। এমন সময় অথেলো ও ইয়াগো সেই ঘরে এসে প্রবেশ করে। তার কাজের জন্য ক্যাসিও এতটাই অনুতপ্ত ছিল যে তার বন্ধুকে তার মুখ দেখাতে চাইছিল না, তাই সে অন্য পথ দিয়ে বেরিয়ে গেল। এবার অথেলোর মনে সন্দেহের বীজ ইয়াগো ঢোকাতে আর অসুবিধা হলো না। তার ইঙ্গিত এরকম ছিল যে ডেসডেমোনা এবং ক্যাসিওর মধ্যে এক অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, এবং সেটা বোঝাতে ইয়াগো কোনো রকম কোনো ত্রুটি করল না। ইয়াগো এটাও ইঙ্গিত করলো যে যে মেয়ে তার বাবাকে ঠকাতে পারে, সে অথেলোকেও ঠকাতে পারে। এবার দ্রুত ইয়াগোর আসল প্রতিশোধের পালা। সে অথেলোকে জিজ্ঞেস করলো ডেসডেমোনার হাতের যে স্ট্রবেরি ছাপ দেওয়া একটা রুমাল সে দেখেছে কিনা। অথেলো বলল সেটা তার ডেসডেমোনাকে দেওয়া প্রথম উপহার। ইয়াগো বলল সেই একই রুমাল দিয়ে সে আজ ক্যাসিওকে দেখেছে মুখ মুছতে। এই কথা শুনে অথেলো পাগলের মতো চিৎকার করে উঠলো এবং প্রতিজ্ঞা করলো এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ সে নেবেই। কিন্তু আসল সত্য হলো ডেসডেমোনা সেই রুমাল ক্যাসিওকে তো দেয়নি, বরং ইয়াগো তার স্ত্রী অ্যামিলিয়াকে দিয়ে সেটি চুরি করিয়েছিল এবং ক্যাসিওর পথে ফেলে রেখেছিল যাতে ক্যাসিও সেটা তুলে নিতে পারে। কিন্তু অথেলো এই সহজ সত্যটি বুঝতে পারেনি, এবং এটাও বুঝতে পারেনি যে কতটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে সে। অথেলো ডেসডেমোনাকে বুঝতে দিল না যে সে কতটা ক্রুদ্ধ, বরং শান্ত কণ্ঠে ডেসডেমোনার কাছে তাকে দেওয়া তার প্রথম উপহারের রুমালটা চাইল। ডেসডেমোনা সেই রুমাল অথেলো তাকে বললে এটা একটা জাদুর রুমাল, এই রুমালটা যদি তুমি হারাও তাহলে তুমি তোমার ভালোবাসাও হারাবে, তোমার স্বামীর ভালোবাসাও হারাবে। এই কথা শুনে ডেসডেমোনা বেশ চিন্তিত হয়ে পড়ল, কারণ অথেলোকে সে সত্যি ভালোবাসত। বরং সে বলল যাতে ক্যাসিওর কথা আর না আবেদন করে, সম্ভবত সেজন্যই অথেলো এরকম কথা ডেসডেমোনার সামনে বলছে। ডেসডেমোনা বুঝতে পারলো তার স্বামী ক্যাসিওর প্রতি কতটা ঈর্ষান্বিত হয়ে পড়েছে। এরপর যখন অথেলো ফিরে এলো, এবার সে সরাসরি ডেসডেমোনাকে প্রতারক বলল। সে সবকিছুর সাথে লড়াই করতে পারে, কিন্তু স্ত্রীর অবিশ্বাস এটা সে কখনোই মেনে নেবে না। তার স্ত্রী ডেসডেমোনা তার সঙ্গে বিশ্বাসভঙ্গতা করেছে। ডেসডেমোনা এতটা ক্লান্ত হয়ে পড়েছিল যে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু অথেলো ডেসডেমোনাকে মেরে ফেলার প্রহর গুনছিল। তার ঘরে এসে তার স্ত্রীকে চুম্বন করলো। ডেসডেমোনা জেগে উঠলে তাকে বলল মৃত্যুর জন্য প্রস্তুত হও। ডেসডেমোনা ক্ষমা প্রার্থনা করলো এবং তার কি দোষ সেটাও সে জানতে চাইল। উত্তরে অথেলো সেই রুমালের কথা বলল যা নাকি ডেসডেমোনা ক্যাসিওকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, ডেসডেমোনার উত্তরের জন্য অপেক্ষা না করেই অথেলো ডেসডেমোনাকে হত্যা করল। এমন সময় ক্যাসিও রক্তাক্ত অবস্থায় ঘরে এসে হাজির হয়। ইয়াগো ক্যাসিওকে মারার জন্য আর এক অনুচরকে নির্দেশ দেয়, কিন্তু সেই অনুচর ক্যাসিওকে তো মারতেই পারে না। ইয়াগো সেই অনুচরকেই মেরে ফেলে, কিন্তু ক্যাসিও সেই অনুচরের কাছ থেকে এমন এক চিঠি উদ্ধার করে যাতে প্রমাণ হয় গোটাটা ইয়াগোরই ষড়যন্ত্র এবং ক্যাসিও নির্দোষ। এটা যখন আবিষ্কার হয় যে ডেসডেমোনা নির্দোষ, অথেলো বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং অথেলো বুঝতে পারে যে তার মৃত্যুর আগ পর্যন্ত ডেসডেমোনা শুধু তাকেই ভালোবাসত। অথেলো আর নিজেকে ক্ষমা করতে পারে না। অথেলো নিজেও তার প্রাণ বিসর্জন দেয় এবং তার প্রিয় ডেসডেমোনার উপর লুটিয়ে পড়ে।
এভাবেই এক করুণ প্রেমের উপাখ্যানের পরিসমাপ্তি হয়। ইয়াগো ভিলেন, সে তার উপযুক্ত শাস্তি পেল, আর ভেনিসবাসী বীর সেনানী অথেলোর মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে লাগলো।